Welcome everyone. Welcome to Research Paper Writing course. আজকে আমরা দ্বিতীয় উইকের প্রথম লেকচার শুরু করব। তো লাস্টে আমরা কি পড়েছিলাম একটু রিক্যাপ করার চেষ্টা করি। লাস্ট লেকচারে আমরা দেখেছিলাম রিসার্চ পেপার রাইটিং এর ইম্পর্টেন্স কি, আমরা কখন রিসার্চ পেপার শুরু করতে পারি লেখা, এবং সর্বশেষ দেখেছিলাম কিছু কি ফ্যাক্টর যেগুলো আমাদের রিসার্চ পেপার রাইটিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের লেকচারে আমরা কি নিয়ে কথা বলবো? আজকের লেকচার পুরোটাই থাকবে আমরা কিভাবে রিসার্চ পেপার রিড করতে পারি, রিসার্চ পেপার রিডিং নিয়ে। এখন প্রশ্ন আসতে পারে, রিসার্চ পেপার রাইটিং নিয়ে আমাদের কোর্স, আমরা রিসার্চ পেপার রিডিং নিয়ে কেন কথা বলছি? প্রথমে এটা দেখে আসি। Why research paper reading is imperative? তো প্রথমে লিখি কেন আমাদের রিসার্চ পেপার রিডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। টু গেট দ্য প্রপার আইডিয়া, আমরা যখন একটা বিষয় নিয়ে গবেষণা শুরু করব, রিসার্চ শুরু করব, আমাদের সেই ওভারঅল নলেজটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা বেসিক থেকে শুরু করে বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম, মেথোডোলজি কি বোঝানোর চেষ্টা করেছে সেই রিসার্চে প্রত্যেকটা জিনিস বেসিক থেকে আমাদের বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়টা নিয়ে কাজ করব তার আনুষঙ্গিক সহ যে বিষয় সবগুলো আমাদের বোঝা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেন আসি টু কিপ আপডেটেড ইয়োরসেলফ। হ্যাঁ, আমাদের যে গবেষণা কাজ এটা হচ্ছে কন্টিনিউয়াস একটি প্রসেস। প্রতিনিয়তই গবেষণা হচ্ছে, প্রতিনিয়তই পেপার পাবলিশ হচ্ছে এবং আমাদের নলেজ আর এনহ্যান্স হচ্ছে। আমাদের বর্তমান অবস্থায় ওই রিসার্চটা কি অবস্থায় আছে এটা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি 2013 সালে 2008 সালে পেপার দেখি, সেই রিসার্চটা আস্তে আস্তে আপডেটেড হতে হতে এখন কোন পর্যায়ে আছে, রিসার্চের অবস্থাটি কি সেটা জানা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়ে রিসার্চ করা শুরু করবো সেটার বর্তমান পরিস্থিতি কি সেটা না জেনে আমি কখনোই আমার রিসার্চ আগাতে পারবো। তো আমাকে নিজেকে আপডেটেড রাখতে হবে। And another thing is to find out the limitations. This is another important point because আমরা যখন রিসার্চ পেপার লেখা শুরু করি বা রিসার্চ করি, তার মূল উদ্দেশ্য থাকে আমার একটা চ্যালেঞ্জিং টাস্ক থাকবে, যে টাস্কটাকে আমি সলভ করবো আমার রিসার্চের মাধ্যমে। এখন প্রবলেম যে সলভ করবো আমাকে লিমিটেশন খুঁজে বের করতে হবে। আমার প্রিভিয়াস যে রিসার্চ ছিল সেই রিসার্চের লিমিটেশনটা কি, প্রিভিয়াস যে রিসার্চ ছিল তার ফাইন্ডিংস কি, সেখান থেকে আমার লিমিটেশনটা খুঁজে বের করতে হবে, যেটাকে সলভ করার জন্য আমি আমার রিসার্চ পেপারটা লিখব। আমরা যদি প্রিভিয়াস রিসার্চ পেপারগুলো ভালো করে না করি তাহলে আমরা কিভাবে তার লিমিটেশন গুলোকে বের করে আনবো, আর কিভাবে আমরা আমাদের রিসার্চকে এগিয়ে নিয়ে যাবো। প্রশ্নটা এই জায়গায়, তার মানে আমাদেরকে বেশি বেশি করে রিসার্চ পেপার পড়তে হবে, সেখান থেকে তাদের কি ফাইন্ডিংস ছিল সেগুলোকে বুঝতে হবে এবং কি লিমিটেশন থাকতে পারে সেগুলো খুঁজে বের করতে হবে। এবার আসি হাউ টু গেট দ্য রিসার্চ পেপার। আমরা বলছি আমরা রিসার্চ পেপার লেখার জন্য রিসার্চ পেপার পড়তে হবে আমাদেরকে। কেন পড়তে হবে দেখলাম, এখন দেখবো রিসার্চ পেপারটা কিভাবে পেতে পারি। এখানে বলে রাখি আমাদের যে গবেষণার বিষয় সবগুলো হচ্ছে আমরা ইন্টারনেট থেকে কালেক্ট, এবং ইন্টারনেট একে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় একটি সাইট যেখান থেকে আমরা সব বিষয়ের তথ্য কালেক্ট করতে পারি। প্রথমে যেটি আসে গুগল স্কলার, এটা নাম আমরা এটা সবাই খুবই পরিচিত। তো গুগল স্কলারে গিয়ে যদি আমরা আমাদের সেই গবেষণার বিষয়টির নাম লিখি, সহজেই আমরা কি করতে পারবো, আমরা খুঁজে বের করতে পারবো যে আমাদের কোন পেপারটা প্রয়োজন, সে পেপারটা আমি গুগল স্কলার থেকে সহজেই পেতে পারি। গবেষণার বর্তমান পরিস্থিতি কি সেটা আমরা জানতে পারি। দ্বিতীয়ত আসি, এখানে অনেক ক্ষেত্রে থাকে আমরা পিডিএফটা ডাউনলোড করতে চাই, নামাতে চাই, তখন দেখা যায় অনেক সময় গুগল স্কলার আমরা সবসময় হয়তো নাও পেতে পারি পিডিএফ ভার্সন, তখন আমরা কি করতে পারি, সাইহাবে ক্লিক করি। সাইহাব বর্তমান বিশ্বে এমন একটা প্ল্যাটফর্ম যেটা মিলিয়ন্স অফ রিসার্চ পেপার আমাদের ওপেন সোর্স হিসেবে আমাদের কাছে উন্মুক্ত করে দিচ্ছে। ডিওআই বলতে কি বোঝায়? ডিওআই বলতে বোঝায় ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। আমরা যে এতগুলো রিসার্চ পেপার দেখছি, আমরা যখন সার্চ দিই তখন বিভিন্ন রিসার্চ পেপার দেখি গুগল স্কলার থেকে। আমরা যখন সাইহাবে যাব তখন ডিওআই দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটি রিসার্চ পেপার একটি নির্দিষ্ট আইডেন্টিফায়ার নাম্বার থেকে দেয়া, যেটি দিয়ে
যেটি যে পার্টিকুলার রিসার্চ পেপারটাকে ইন্ডিকেট করে। তো আমি সহজেই সেই ইলেকট্রনিক নাম্বারটার মাধ্যমে আমার যে পেপারটা দরকার সেটা রিপোর্ট করব খুঁজে বের। এটা হচ্ছে একটি পদ্ধতি এবং সাইহাবে অনেক সব ধরনের পেপারই আমার ওপেন সোর্সে যে পাওয়া যায়, এখানে কোনো ধরনের আমাকে টাকা ব্যয়ের প্রয়োজন পড়ে না। যেহেতু আসি রিসার্চ গেট, এটার নাম হয়তোবা আমরা অনেকে শুনতেও পারি, নাও শুনতে পারি। রিসার্চ গেট এমন একটি প্ল্যাটফর্ম এখানে বিভিন্ন রিসার্চার যারা থাকে তাদের প্রোফাইল ক্রিয়েট করে এবং তাদের যে রিসার্চ বা গবেষণা বিষয়গুলো থাকে সেগুলো তুলে ধরেন। সেখানে তারা তাদের পাবলিকেশন গুলো রেখে দেন। অনেক সময় আমরা খুবই রিসেন্ট যে পেপার গুলো পাবলিশ হয় হয়তোবা সেগুলো পাবলিকলি অ্যাভেলেবল নাও থাকে। তো আমরা যেটা করতে পারি, রিসার্চাররা সময় দেখা যায় তারা তাদের প্রোফাইলে সেগুলো দিয়ে রাখে। আমরা যদি রিসার্চ গেটে গিয়ে সে অথরকে খুঁজে বের করে তার থেকে নিতে পারি কিংবা পেপারের নামটি দিয়ে সার্চ দিয়ে সেখান থেকে পেপারটা বের করতে পারে, এটি হয়তো আমাদের উপকারে আসতে পারে। ৪ নাম্বারটা যে বিষয় অ্যাপ্রোচ টু অথর্স। এটা হয়তো অনেকের কাছে খুবই নতুন লাগছে। এটা আমিও প্রথম জানতাম না। পরে বিষয়টা নিয়ে আমার জানতে পেরেছি আমি। আমরা যদি এই ৩ টা থেকেও না পাই আমার যে কাঙ্ক্ষিত আ গবেষণাপত্রটি আমি চাচ্ছি, তখন আমি কি করতে পারি? তখন সেই রিসার্চ পেপারটার জন্য আমি রিসার্চ রিলেটেড যে ধরনের প্ল্যাটফর্ম গুলো থাকে যেখানে রিসার্চাররা তাদের গবেষণা বা রিসার্চ পেপারটি দিয়ে থাকেন, সেখানে আমরা গিয়ে যদি অথরকে অ্যাপ্রোচ করে অথরের কাছে যে আপনি এই পেপারটা আমার খুব ভালো লেগেছে এবং আপনার রিসার্চ সম্পর্কে আমি জানতে আগ্রহী। আপনি যদি আমাকে সেই রিসার্চ সম্পর্কে কিছু বলতেন অথবা পেপারটা আমাকে দিতেন তাহলে আমার খুবই সাহায্য। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রিসার্চাররা যদি অ্যাক্টিভ থাকেন অবশ্যই ওই অথর আপনাকে এই রিসার্চ পেপারটা দেবেন এবং আপনি তখন পড়তে পারবেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি তাকে রিকোয়েস্ট করি অবশ্যই সে তখন তার পেপারটি দিতেও পারেন। এই ছিল আজকে আমাদের টোটাল যেভাবে আমরা রিসার্চ পেপার গুলোকে কালেক্ট করতে পারি তার কিছু উদাহরণ এবং আমরা এখন এভাবে যারা প্রথম আমরা জানি না কিভাবে আমাদেরকে রিসার্চ পেপার গুলোকে সার্চ দিয়ে বের করতে হবে, তাদের জন্য এই পদ্ধতিগুলো আমরা একটু দেখে আসতে পারি। আমরা যদি গুগলে গিয়ে গুগল স্কলার লিখে সার্চ দেই, প্রথমে যে অপশনটি আসবে আমরা যদি সেখানে যাই, আমরা গুগল স্কলার চলে আসলাম। এখন আমরা ধরি যে আমি রাডার বিষয়ে কোনো একটি পেপার দেখতে চাচ্ছি। রাডার সিস্টেম নিয়ে আমার প্রিভিয়াস কি কাজ হয়েছে আমি সেটা জানতে চাচ্ছি। তখন যদি আমি রাডার সিস্টেম নিয়ে এখানে লিখে সার্চ দিই, আমি কি দেখতে পাচ্ছি এখানে আমার এতগুলো পেপার, প্রিভিয়াস রিসার্চ পেপার চলে এসছে। ওকে আমি এখান থেকে কি ধরনের কাজ হচ্ছে আমি সেগুলো জানতে পারবো। দরকার হয় আমি এখানে আমার যে সময় উল্লেখ করা আছে, আমি কখন থেকে যে পাবলিশ পেপার গুলো দেখতে চাচ্ছি 2018, 2021, 2022 আমি এখানে কাস্টমাইজ রেঞ্জ সেট করে দিতে পারছি। আমার এই সুযোগটা রয়েছে। দ্বিতীয়ত আসে সাইহাব। সাইহাবকে যদি আমরা সার্চ দেই আমরা দেখতে পাবো এর প্রথম অপশনে নিয়ে যায়। এখানে সাইহাবে গেলে আমাকে দেখাচ্ছে এন্টার ইউআরএল, পিএমআইডি অথবা ডিওআই। আমরা এখানে সাধারণত যদি একটা পেপার ডিওআই দেই আমরা এখান থেকে দেখতে পারি। আমরা ধরলাম এই পেপারটা আমি চাচ্ছি, এটা আমার রিলেটেড ফিল্ডের সাথে যায়। ইউকে কয়েকটা যদি আমি দেখি
আমি যদি অ্যাট্রিবিউটের এই পেপারটার দিকে লক্ষ্য করে যখন আমরা নিচে নামবো, আমরা দেখবো এখানে একটি ডিওআই নাম্বার দেওয়া আছে। আমরা যদি এই ডিওআই নাম্বারটি আমি কপি করে এখানে পেস্ট করি, দেন আমরা যদি এখানে ওপেনে দিই, তখন আমরা কি দেখবো? আমরা সেই পেপারটা পেয়ে যাব। আমার কাঙ্ক্ষিত পেপারটি এখানে চলে এসেছে। এখন আমি কি করতে পারি? এখান থেকে পেপারটি ডাউনলোড করে নিতে পারি পিডিএফ আকারে। আমার পরবর্তীতে পড়তে হয়তো বা সুবিধা হবে। আরেকটি জিনিস আমি দেখালাম রিসার্চকে the research related platform। এখানে বিভিন্ন রিসার্চাররা তাদের রিসার্চ পেপার গুলোকে দিয়ে থাকবেন, তাদের প্রোফাইল ক্রিয়েট করে আমরা যদি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট খুলে এখানে রিসার্চ পেপার গুলোকে খুঁজে বের করার চেষ্টা করি, আমরা হচ্ছে সেই রিসার্চ পেপার গুলো খুঁজে বের করতে সক্ষম হব। ওকে, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টপিক, যে রিসার্চ পেপার পাবলিশ করার জন্য কিংবা রিসার্চ এরিয়াতে কাজ করার জন্য আমাদের যে টপিকগুলো জানা একদমই প্রয়োজন, সেগুলো নিয়ে কথা বলবো। এর আগেও আমরা রিসার্চ গাইড নিয়ে কথা বলেছি, লিঙ্কডইন নিয়ে কথা বলেছি, কি কি জায়গা থেকে আমরা রিসার্চ পেপার কালেক্ট করতে পারি। আজকে যে বিষয়টা দেখবো তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ওআরসিআইডি, ওপেন রিসার্চার কন্ট্রিবিউটর আইডেন্টিফায়ার। এখন এই যে বিষয়টি, এটা বলতে আসলে কি বোঝায়? এই আইডেন্টিফায়ার নাম্বারটা দেখিয়ে বোঝা যাচ্ছে এটা একটা ইউনিক আইডেন্টিফায়ার বা একটা নাম্বার আমাদেরকে দিবে কিসের জন্য? রিসার্চার হিসেবে আমি যদি এই প্ল্যাটফর্মটাতে লগ ইন করে, ওকে, একটু আমরা যদি গিয়ে রাখার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো এই যে ওআরসিআইডি, আমরা যদি তাদের ওয়েবসাইটটাতে যাই, এখানে অনেক ধরনের অপশন রয়েছে সাইন ইন কিংবা লগ ইন করার জন্য। ফার্স্ট আমাদেরকে রেজিস্টার করতে হবে, দেন আমরা কি করতে পারবো? এখানে আমরা যখন রেজিস্টার করবো তারপর আমরা একটা ইউনিক নাম্বার পাবো, আইডেন্টিফায়ার নাম্বার। কিসের জন্য? এখানে রিসার্চার হিসেবে ফাইন্ড করার জন্য। এখন এখানে কথা হচ্ছে এর উদ্দেশ্যটা কি? এর মেইন উদ্দেশ্য যেটা হয় তৈরি করার জন্য, সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন রিসার্চারদের নাম এখানে আমরা লগ ইন করছি, জয়েন করছি, এখানে অনেক রিসার্চারের নাম কিন্তু হতে পারে, সেম হতে পারে। এখন এই যে ধরনের জিনিস যা একই নাম হয়ে যাচ্ছে, এটা যেন রিসার্চার হিসেবে একটা ইউনিক আইডেন্টিফাইড নাম্বার আমরা পেতে পারি, এর জন্য হচ্ছে আমাদের ওআরসিআইডি। এতে করে কি হয়? একই নামের 2 জন রিসার্চার কিংবা 10 জন রিসার্চারও যদি থাকে, আমরা তাদেরকে সহজেই খুঁজে পেতে পারবো ওআরসিআইডি নাম্বারের মাধ্যমে। কারণ তাদের এই নাম্বারটা কি হবে? রিসার্চার ওয়াইজ আমরা যখন রেজিস্টার করবো সেভাবে আমরা একটা নাম্বার পাবো। যখন আমরা লগ ইন করবো, লগ ইন করার পর কি করবো? আমরা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমরা দেখতে পাবো, দুঃখিত, রেজিস্টার করার পর আমরা একটা ইউনিক নাম্বার পাবো আমার জন্য, আমার প্রোফাইলের জন্য। এখানে কি করা যাবে? আমরা আমাদের রিসার্চ কাজগুলো থাকে, যে বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন আমাদের, সেগুলো আমরা কি করতে পারবো? এখানে অ্যাড করতে পারবো, লিঙ্ক আপ করতে পারবো। এটা হচ্ছে আমাদের সুবিধা। বিভিন্ন ধরনের যে রিসার্চ পেপার গুলো থাকে, আমরা অনেক সময় কি দেখি? রিসার্চ পেপার গুলোতে কিন্তু ওআরসিআইডি নাম্বারটা থাকে, অথরের নেম যেখানে থাকে সেখানে ওআরসিআইডি নাম্বার থাকে, যাতে করে আমরা ক্লিক করে সেখানে কি করতে পারি? বিভিন্ন তার রিসার্চের কি কাজগুলো, সে কোন এরিয়াতে কাজ করছে, তার কন্ট্রিবিউশন কি, এই জিনিসগুলো কিন্তু আমরা সহজেই খুঁজে পেতে পারি। অর্থাৎ আমরা যারা রিসার্চ নিয়ে কাজ করা শুরু করতে যাচ্ছি, তাদের জন্য কিন্তু এটি একটি বড় বেনিফিট হতে পারে। ওকে, আমরা কিন্তু রিসার্চ গেট নিয়ে অনেক কথাবার্তা বলেছি। আর একটা জিনিস অ্যাড করতে চাই সেখানে, এটা হলো রিসার্চ গেটে কিভাবে লগ ইন করতে হয়। ফার্স্টে হচ্ছে এখানে গিয়ে আমাদেরকে আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। দেন প্রোফাইল ক্রিয়েট করার পর আমরা কি করতে পারবো? এখানে আমাদের যে বাদ বাকি আরো জিনিসপত্র থাকবে, কিছু ইনফরমেশন চাবে, সেই ইনফরমেশন গুলো দিয়ে আমাদের একটা ভালো প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। এছাড়া বিভিন্ন ধরনের ওয়ার্ড যে বিভিন্ন রিসার্চাররা থাকেন, রিসার্চের কাজ করছেন, ইনোভেশন নিয়ে কাজ করছেন, সেই এরিয়াগুলোর
কি ধরনের কাজ হচ্ছে, বিভিন্ন ধরনের রিসার্চারদের সাথে কানেক্ট হতে পারবো, বিভিন্ন রিসার্চ সম্পর্কে কি করতে পারবো, সহজে জানতে পারবো রিসার্চ গেট নিয়ে। রিসার্চ গেটের মাধ্যমে আরেকটি বিষয় সেটা হচ্ছে আমি রিসেন্টলি যে একটা পেপার নিয়ে বিষয় নিয়ে কাজ করছিলাম, তো পেপারটাকে আমি কি করতে পারছিলাম না, খুঁজে পাচ্ছিলাম না। আমি যখন গুগলে সার্চ করছিলাম, IEEE খুবই রিসেন্ট একটি পেপার, যার জন্য IEEE খুব রিসেন্ট পেপারগুলো কি করে না, অনলাইনে অ্যাভেলেবল করে না। তো এই জিনিসটা কিন্তু আমরা যারা একটা বিষয় নিয়ে কাজ করি তাদের জন্য কিন্তু খুবই সমস্যা হয়ে যায়। যদি আমি রিসার্চ পেপারটা ফুল না পড়তে পারি তাহলে আমি কাজটা কিভাবে বুঝবো তার? তখন আমি যখন রিসার্চ গেট প্রোফাইলে এসে সেটাকে সার্চ করলাম, আমি দেখলাম হ্যাঁ, সেই যে অথর উনি কিন্তু সেই পেপারটা তার প্রোফাইলে রেখে দিয়েছেন। তো আমি কি করতে পারলাম, ইজিলি সেটাকে ডাউনলোড করে পড়তে পারলাম। তো আমাদের কিন্তু এই ধরনের বেনিফিট গুলো আমরা রিসার্চ গেট থেকে পেয়ে থাকবো। এছাড়াও কোনো রিসার্চারকে আমরা যদি সেখানে ফলো করি তাহলে তার আপকামিং কিংবা যতগুলো রিসার্চ পাবলিশ হবে আমরা সেগুলো দেখতে পারবো। কি নিয়ে কাজ করছে সেগুলো জানতে পারবো। বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার কি করা হয়, এখানে আমরা কোয়েশ্চেন অ্যান্সার গুলো পেয়ে যেতে পারি। এই গেল রিসার্চ গেট এবং ORCID নাম্বার। আরেকটা জিনিস নিয়ে কথা বলতে পারি, যেহেতু হচ্ছে রিসার্চ রিলেটেড টপিক গুলো নিয়ে আমরা কথা বলছি, সেটা হচ্ছে কি স্কোপাস। আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি স্কোপাস ইন্ডেক্স কিনা। স্কোপাস হাসিমিয়ার 2004 এ হচ্ছে স্কোপাস বিষয়টাকে নিয়ে আসে, স্কোপাস ইন্ডেক্স। স্কোপাস ইন্ডেক্স জার্নাল কিংবা যাই বলি না কেন, স্কোপাস ইন্ডেক্স বলতে যেটা বোঝায় যে হিউজ অ্যামাউন্টের একটা লাইব্রেরি, আসলে যেখানে কিনা আমার ওয়েল সাইটেড পি রিভিউড কতগুলো অ্যাবস্ট্রাক্ট, কতগুলো রিসার্চের সমষ্টি, যেগুলো থেকে আমরা খুব ভালো মানের কি পেতে পারি, রিসার্চ কিংবা যে কাজগুলো হচ্ছে একটা বিষয় সেগুলো নিয়ে ধারণা পেতে পারি, পাবলিশ করাগুলো আমরা পেতে পারি। এই ছিল আমাদের স্কোপাসের মেইন উদ্দেশ্য, যে তারা এই যে কাজ করছে সেগুলোকে রিকগনাইজ করা, একটা ডেটাবেস বা লাইব্রেরি ক্রিয়েট করা অনেক বড় ধরনের, যেটা হচ্ছে কি রিকগনাইজ স্ট্যান্ডার্ড ধরা হয়। স্কোপাসও কিন্তু আমাদের কি করতে পারে, একটা জার্নাল কিংবা একটা রিসার্চ পেপার সেটা স্কোপাস ইন্ডেক্স কিনা আমরা সেটা সার্চ করে জানতে পারি। এছাড়া স্কোপাসে কি করতে পারি, আমরা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন রয়েছে, সাইন ইনের অপশন রয়েছে। এখানে কিন্তু আমরা সহজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে ইনফরমেশন গুলো যাচ্ছে সেগুলো দিয়ে আমরা কি করতে পারি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। দেন এখান থেকে আমাদের যে আমরা যখন রিসার্চ করবো তখন যে ধরনের জিনিসগুলো আমাদের দরকার সহজে কি করতে পারবো সেগুলো কালেক্ট করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ইনস্টিটিউশন, আমরা যারা ইনস্টিটিউশনে পড়ছে তাদের কিন্তু ইনস্টিটিউশনে একটা মেইল থাকে। আমার মতে ইনস্টিটিউশন মেইলগুলো দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, কাজ করতে পারি। ইনস্টিটিউশন মেইলগুলো বিভিন্ন ক্ষেত্রে অনেক ভালো ধরনের হেল্প করে থাকে। সেগুলো দিয়েও আমরা এই যে অ্যাকাউন্টগুলো খুলবো, এই ইনস্টিটিউশন মেইলগুলো দিয়ে খোলাও অনেক জায়গায় ভালো প্রেফার করে। এরপর যেটা নিয়ে জানা প্রয়োজন সেটা হচ্ছে একাডেমিয়া। অনেকে হয়তো জানি আমাদের যে ইনস্টিটিউশন মেইলগুলো থাকে সেখান থেকে কখনো আমাদেরকে মেইল পাঠায় মাঝে, মাঝে যে একাডেমিয়াতে একটা রিসার্চ খোলার জন্য। একাডেমিয়া পারপোজটাও ছিল সেইম, যে বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ওয়াইড যে রিসার্চাররা রয়েছেন, বিভিন্ন কাজ রয়েছে সেগুলো কি করব, আমি একটি জায়গায় অ্যাড করব। একটা বড় ধরনের যেটা বেস তৈরি হবে আমার। এই যে বিভিন্ন ধরনের কাজগুলো থাকবে, রিসার্চাররা তাদের কাজগুলো শেয়ার করছেন, আমরা কি করতে পারবো, সেগুলোকে এক্সেস করতে পারবো, পড়তে পারবো। একাডেমিয়া থেকেও আমি যখন বিভিন্ন ধরনের আমার পেপার দরকার হচ্ছে আমি কি করতে পেরেছি, ডাউনলোড করতে পেরেছি। এছাড়াও আমরা স্টুডেন্ট অবস্থা থেকেই একাডেমিয়াতে একটা অ্যাকাউন্ট খুলতে পারি। অ্যাকাউন্টের মধ্যে আমাদের প্রয়োজনীয় যাবতীয় ইনফরমেশন গুলো দিতে পারি। আমাদের যদি কোনো পাবলিশড কনফারেন্স পেপার থাকে, জার্নাল পেপার থাকে, আমরা এগুলো খুব সহজেই কি করতে পারি, আমার প্রোফাইলে অ্যাড করতে পারি, যেটা কিনা একটা ভ্যালু ক্রিয়েট করবে আমার জন্য। এখানেও ঠিক আগের মতো আমাদেরকে লগইন সাইন আপ করতে হয়। এরকম একটি সাইট আমাদের, সেই সাইটটায় কি করতে হবে, আমাদেরকে লগইন করতে হবে, প্রয়োজনীয় ইনফরমেশন দিতে হবে সাইন আপ করার পর। একাডেমিয়াও কি করছে, আমাদের যে রিসার্চের কাজগুলোকে আমাদের খুবই হাতের মুঠোয় এনে দিচ্ছে বলা যায়। বিভিন্ন ধরনের যে কাজগুলো আমরা অ্যাভেলেবেল পাই না সেগুলো তো আমরা কি করতে পারি, সহজে এখানে পেতে পারি। এই ছিল যে জিনিসগুলো যে আমাদের একদমই জানতে হবে, আমরা যদি রিসার্চ বিষয় নিয়ে কাজ করতে যাই আমাদের এই বিষয়গুলো ধারণা থাকা প্রয়োজন। ORCID দেন রিসার্চ গেটকে কিভাবে আমাদের কাজে লাগাতে পারি রিসার্চের জন্য, স্কোপাস ইন্ডেক্স কি, স্কোপাস এগুলো নিয়ে ডিটেলস আমাদের পরে বলা হবে এই স্কোপাসটা নিয়ে। দেন যেটা একটু আগে দেখলাম একাডেমিয়া, এই ছিল ওভারঅল বিষয়। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের ভালো স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন, অথবা এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমরা
যে রিসার্চের কাজগুলো করছি সেগুলাকে খুব সহজে করতে পারবো না, কিংবা আমরা এই কাজগুলো করছি কিন্তু ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো না। এজন্য এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের কাজ করার প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।